আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আদি মধ্যযুগ বা আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া বলতে কি বোঝায় এবং এর মূল বৈশিষ্ট্যগুলো কি। তো প্রথমেই বুঝতে হবে যে ইতিহাসে যুগ বিভাজন বর্তমানে তেমন গুরুত্ব পাচ্ছে না। অর্থাৎ সাম্প্রতিককালের ঐতিহাসিকেরা মনে করছেন যে ইতিহাসকে ওইভাবে কোনো যুগ দিয়ে বিভক্ত করা যায় না। এতৎসত্ত্বেও যারা ইতিহাস পড়েন, যারা ইতিহাস পড়ান, তারা তাদের সুবিধার্থে ইতিহাসকে কতকগুলো যুগে ভাগ করেন। তো তারই একটা যুগ বিভাজন হচ্ছে আদি মধ্যযুগ ভারতের ইতিহাসে। এই যুগটাকে কোন সময় বলা হয় না, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে দিল্লির সুলতানি বংশ প্রতিষ্ঠার আগের মুহূর্ত পর্যন্ত যে সময়টা, সেটাকে আদি মধ্যযুগ বলা হয়। যদি শতক হিসাবে ধরি তাহলে 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়টাকেই কিন্তু আদি মধ্যযুগ বলা হয়। কেন বলা হয়? কারণ এই যুগটা এমন একটা সময় যেখানে আদি যুগ বা প্রাচীন ভারতের বেশ কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। আবার মধ্যযুগ, যেটা দিল্লি সুলতানি বংশ প্রতিষ্ঠার পর শুরু হয়েছিল, সেই মধ্যযুগের বেশ কিছু বৈশিষ্ট্য আগাম এই সময় ফুটে উঠেছিল। তো সেইগুলো আমরা পর্যায়ক্রমে এখন আলোচনা করে দেখতে পারি। প্রথমেই যেটা রাজনৈতিক বৈশিষ্ট্য বা রাজনৈতিক আলাদা কী চরিত্র লক্ষ্য করা গিয়েছিল। আমরা জানি যে প্রাচীন ভারত বা আদি যুগ, আর্লি ইন্ডিয়া, সেই সময় একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। অর্থাৎ একটা কেন্দ্র, যেটাকে রাজধানী শহর বলা হতো, সেই রাজধানী ছিল পাটলিপুত্র মূলত বেশিরভাগ সময়। সেখান থেকে সর্বভারতীয় স্তরে ভারতের বিভিন্ন জায়গা একই প্রশাসনের অধীনে ছিল। কিন্তু আদি মধ্যযুগে কি হয়, বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। যেমন উত্তর ভারতে হর্ষবর্ধন, শশাঙ্ক বা প্রতিহার রাজবংশ, পাল রাজবংশ, সেন রাজবংশ, এই সমস্ত রাজবংশের অধীনে বিভিন্ন অঞ্চল শাসিত হয়েছিল। অন্যদিকে দক্ষিণ ভারতে চালুক্য, চোল, রাষ্ট্রকূট, পল্লব, পাণ্ড্য, এই সমস্ত রাজবংশের অধীনে বিভিন্ন অঞ্চল শাসিত হয়েছিল। ফলে শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ হচ্ছে আদি মধ্যযুগের যে রাজনীতির বা রাজনৈতিক ইতিহাসের মূল বৈশিষ্ট্য। এছাড়াও সামন্ততন্ত্রের উদ্ভব এই সময় ঘটেছিল, যদিও সেই সামন্ততন্ত্র একেবারেই ইউরোপের মতো ছিল না। তবে ইউরোপের যে মূল সামন্ততান্ত্রিক কাঠামো, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও লক্ষ্য করা গিয়েছিল। এবং এই বিষয়ে আর.এস. শর্মা, বি.এন.এস. যাদব প্রমুখ ঐতিহাসিকের গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখতে পারি, অর্থনৈতিক বৈশিষ্ট্য। এই সময় কি পরিবর্তন লক্ষ্য করা যায় না, পূর্বে যে ব্যবসা বাণিজ্যের ওপর গুরুত্ব, সেটা খানিকটা কমে গিয়েছিল এবং মুদ্রা অর্থনীতির ব্যবহারও অনেকাংশে কমে গিয়েছিল। কৃষির উপর অত্যধিক নির্ভরশীলতা বেড়ে গিয়েছিল। কৃষি জমির পরিমাণ বৃদ্ধির জন্য জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছিল এই পর্বে, এবং প্রচুর মানুষ কৃষির সাথে যুক্ত হয়েছিল। তাছাড়া কি, যেহেতু মুদ্রা অর্থনীতির ব্যবহার কমে গিয়েছিল, সেই জায়গা থেকে কি হয় না, বিনিময় প্রথার ওপর আবার গুরুত্ব আরোপ করা হতে থাকে। তো এটা অর্থনৈতিক বৈশিষ্ট্য। যদিও পরবর্তী ক্ষেত্রে অর্থনীতিতে নতুন একটা দিশা দেখা যায়, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের বাণিজ্যিক সংযোগ, যেটা আগে কখনো লক্ষ্য করা যায়নি, যেটা আদি মধ্যযুগেই লক্ষ্য করা গিয়েছিল। যদিও প্রাচীন ভারতে আমরা দেখেছি রোম ভারত বাণিজ্যের কথা, কিন্তু এই সময় আমরা জানি পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন 476 খ্রিস্টাব্দে হয়। তারপর বর্বরদের আক্রমণে রোমের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য আর চলছিল না। তো সেই জায়গা থেকে নতুন এক দিগন্ত
এই সময় খোলে চোল আমলে, বিশেষ করে দশম একাদশ শতকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সংযোগ গড়ে উঠেছিল। সামাজিক ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়? সামাজিক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ্যতন্ত্র, তার যে গোঁড়ামি, তার যে রিজিডিটি, সেটা অনেক বেড়ে গিয়েছিল এই সময়। অন্যদিকে মিশ্র জাতি, মিশ্র কাস্ট, এটাও যেমন সমাজে গুরুত্ব পাচ্ছিল। সমাজে মিশ্র জাতি ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছিল। পাশাপাশি ব্রাহ্মণ্যবাদ সেটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং তোমরা জানো যে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থদের নিয়ে সেন আমলে কৌলিন্য প্রথা চালু হয়েছিল। তো যেটা একটা উদাহরণ যে জাতপাতের পরিমাণ এই সময় অনেক বেড়ে গিয়েছিল। সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন ভাষার ক্ষেত্রে বিভিন্ন আঞ্চলিক ভাষা। প্রাচীন ভারতে বা আদি যুগে আমরা বিভিন্ন ভাষার পরিবর্তে শুধুমাত্র সংস্কৃত, প্রাকৃত বা কোনো ক্ষেত্রে পালি ভাষার আধিক্য লক্ষ্য করি। কিন্তু এই সময় ওই সমস্ত ভাষা, সংস্কৃত ভাষার গুরুত্ব ছিল, পাশাপাশি বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, হিন্দি প্রভৃতি ভাষার জন্ম এই সময় হচ্ছে। অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক শক্তি, বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন আঞ্চলিক ভাষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ধর্মের দিক দিয়েও আশ্চর্যজনকভাবে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম অনেকাংশে মিশে গিয়েছিল, যার ফলশ্রুতি ছিল তন্ত্র সাধনা, তান্ত্রিক ধর্মমতের সূচনা হয়েছিল। পাশাপাশি শক্তির উপাসনা, কালী, চণ্ডী, দুর্গা প্রভৃতি শক্তির উপাসনা এই সময় শুরু হয়েছিল। এছাড়া ধর্মীয় ক্ষেত্রে ভক্তি আন্দোলনের সূচনা এই সময় লক্ষ্য করা যায়, বিশেষ করে দক্ষিণ ভারতে। নায়নার এবং আলবার, শৈব সম্প্রদায়রা হল নায়নার এবং আলবার হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়, তারা এই সময় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যাদের মূল কথাই ছিল ভক্তি, অর্থাৎ আচার অনুষ্ঠান নয়, ভক্তির মাধ্যমেই ঈশ্বর লাভ করা যায়। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিবর্তন। আর যেহেতু বিভিন্ন আঞ্চলিক ভাষার সৃষ্টি হয়েছিল, ফলে বিভিন্ন আঞ্চলিক রচনাবলীও এই সময়, আঞ্চলিক ভাষায় রচনাবলীও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করি। শিল্প স্থাপত্যের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, বিশেষ করে মন্দির শিল্পের ক্ষেত্রে। পল্লব আমল খুব গুরুত্বপূর্ণ। পাহাড় কেটে মন্দির নির্মাণের কৌশল আগে লক্ষ্য করা যায়নি। আগে বিভিন্ন ক্ষয়িষ্ণু জিনিসপত্র দিয়ে মন্দির নির্মাণ করা হতো, অর্থাৎ মাটি, কাঠ, বাঁশ। কিন্তু এই সময় সরাসরি পাথরের মন্দির নির্মাণ বা পাথর কেটে মন্দির নির্মাণের যে কৌশল, সেটা কিন্তু শুরু হয়েছিল, যা চোল আমলে এবং পল্লব আমলে, চালুক্যদের রাজবংশে বা উত্তর ভারতেও নগর বা দাক্ষিণাত্যের বেসারা বা দক্ষিণ ভারতের দ্রাবিড় শিল্পরীতির জন্ম দিয়েছিল। ফলে এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে আদি মধ্যযুগ ভারতের ইতিহাসে এমন একটা পর্ব, 600 বছরের এমন একটা ইতিহাস, যেখানে প্রাচীন যুগের কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছিল খুব স্বাভাবিকভাবেই, কারণ একটা যুগ থেকে অন্য যুগে গেলে সমস্ত কিছু হঠাৎ করে পরিবর্তন হয় না, আস্তে আস্তে পরিবর্তন হয়। সেই পরিবর্তন প্রায় 100 বছর, 200 বছরও লেগে যেতে পারে। পাশাপাশি আরেকটা জিনিসও লক্ষ্য করা গেল যে পরবর্তী যুগের যে সূচনা, সেটাও কিন্তু এই সময় লক্ষ্য করা গিয়েছিল। এবং তার বড় উদাহরণ হলো যে মুসলমানদের আক্রমণ। 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু অভিযান এবং নবম, দশম, একাদশ শতকে তুর্কি অভিযান বা সুলতান মাহমুদের অভিযান, মোহাম্মদ ঘুরির অভিযান, সেগুলো থেকে সহজেই বোঝা যায় যে আদি মধ্যযুগ থেকেই বোঝা গিয়েছিল যে ভারতে সুলতানি বংশের সূচনা হওয়ার একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। Stop recording video.